আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির স্পেশাল 4 নম্বর রিভিশন ক্লাসে আছি। আজকে আমাদের স্পেশাল 4 নম্বর রিভিশন ক্লাসে আমরা একটা চমৎকার অঙ্ক দিয়ে রিভিশন ক্লাসটা শুরু করব। আর এই অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষায় অনেক কমই এসেছে এবং এই টাইপের অঙ্ক আমরা সাধারণত কলেজ পরীক্ষাতেও দেখি না আসে। এটা একটা স্পেশাল অঙ্ক, একবারে ইউনিক। তো চলো আমরা সেই ইউনিক প্রশ্নটার মুখোমুখি হই। তোমাদের একটা কথা বলি, আমরা যখন সংখ্যা পদ্ধতি পড়ছিলাম আমরা মোটামুটি 4 রকম সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম: বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হচ্ছে কি হেক্সাডেসিমেল, এগুলা। কিন্তু আমাদের আজকের এই ক্লাসে নতুন যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেই সংখ্যা পদ্ধতি এই 4টার থেকে অন্যরকম। সেটা কি, আমি জাস্ট তোমাদেরকে প্রশ্ন দেখালে তোমরা বুঝতে পারবে। আমি বলি, এই 4টা পদ্ধতি ছাড়া অন্য যত রকম পদ্ধতি আছে সবার জন্য একই নিয়মে সকল অঙ্ক করা যাবে। আমি জাস্ট তোমাদেরকে প্রশ্ন দেখালে বুঝবা, একটু ওয়েট করো আর আমি বের করতেছি, খেয়াল রাখো। তো আমাদের আজকের স্পেশাল যে প্রবলেম, এই প্রবলেমটা আমরা 2023 সালে যশোর বোর্ডে আসতে দেখেছি। তো এই হচ্ছে আমাদের সেই স্পেশাল বোর্ড প্রশ্ন। আমরা এখন এটা পড়ে আমরা উত্তর দেখব, প্রশ্ন দেখব, তারপর উত্তর কীভাবে করতে হয় এটা সলভ করার চেষ্টা করব। কি বলছে খেয়াল করো, যশোর বোর্ড 23 সালে আসা প্রশ্ন। ভালো করে আমরা উদ্দীপকটা পড়ি। স্যার, আইসিটি ক্লাসে 2 জন ছাত্রকে 2টি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন +70 লিখল। এটাও একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার, এটাও একটা ডেসিমেল নাম্বার। তখন স্যার বললেন, আমি 0 1 2 3 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। এই যে লাইনটা, এই লাইনটাই আমাদের আজকে ক্লাসের সবচেয়ে রহস্যময় অংশ। এই দ্বিতীয় লাইনটাই হচ্ছে রহস্য। এই রকম লাইন আমরা জীবনেও দেখি নাই, এটাই আজকে ফার্স্ট। এটা স্যার এটা বুঝলাম, আমি ডেসিমেল নাম্বার। আচ্ছা, আরাফাত প্রশ্ন করছো, ভেরি গুড, ডেসিমেল নাম্বার। দেখো আরাফাত বলছে দশমিক সংখ্যায় লিখতে বলছে। যদিও আমাদের এখানে বেস দেওয়া নাই, বেস দেওয়া উচিত ছিল, খেয়াল রাখবা। আমাদের যদিও একটা সংখ্যা পদ্ধতির বেস ছাড়া সেই সংখ্যা পদ্ধতির পরিচয় বোঝা যায় না, কিন্তু বলে দিয়েছে দশমিক। দশমিক সংখ্যা লিখতে বলছে বিধায় তারা ডেসিমেল নাম্বার লিখছে। দশমিক মানে হচ্ছে ডেসিমেল। আরাফাত বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমাদের মূল আকর্ষণ হচ্ছে 2 নম্বর বাক্য। এই 2 নম্বর বাক্যে স্যার এখানে কয়েকটা সংখ্যা আবিষ্কার করছে বা কয়েকটা সংখ্যা নিয়ে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে সংখ্যা আছে মোট কয়টা? দেখো তো, গুণো তো, এখানে কয়টা সংখ্যা আছে? 5 ভিত্তিক সংখ্যা আবিষ্কার করছে। আচ্ছা, 5টা সংখ্যা মানে 5 ভিত্তিক সংখ্যা। তো সবাইকে বলতেছি, আমরা কিন্তু 5 ভিত্তিক সংখ্যার কোনো সূত্রও পড়ি নাই, কোনো ম্যাথও দেখি নাই, কোনো নিয়মও জানি না। এটা একটা নতুন, খেয়াল রাখবা। আমরা শুধুমাত্র 4 রকম সংখ্যা পড়ছি। 2 ভিত্তিক সংখ্যা বাইনারি, 8 ভিত্তিক সংখ্যা অক্টাল, 10 ভিত্তিক সংখ্যা ডেসিমেল আর 16 ভিত্তিক সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল। কিন্তু এই 4 রকম পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আজও পর্যন্ত আমরা শিখি নাই। কথা কি বুঝতে পারছো সবাই? একটু রেসপন্স করো, সবাই একটু কথা বইলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 4 পদ্ধতি বাদে অন্য কোনো পদ্ধতির অঙ্ক আসলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করবো, আজকে আমাদের সেই প্রশ্নটা সম্মুখীন হচ্ছে। তো এটা খুবই সহজ। আমি জাস্ট তোমাদেরকে একটু নিয়মটা বলি, নিয়মটা মনে রাখবা। প্রথম কাজ হচ্ছে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। প্রথম কাজ হচ্ছে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। এর পরবর্তী কাজ হচ্ছে যত ভিত্তিক সংখ্যা নির্ণয় করতে হবে তত দিয়ে ভাগ করব। আমি আসলে নোটটা লিখে নাই, একটু মুখস্থ করো আমার কথাগুলো। প্রথম কথাটা হচ্ছে সর্বপ্রথম ডেসিমেল নাম্বারে রূপান্তর করব। অর্থাৎ আমাদের যখন এরকম নতুন একটা পদ্ধতি নিয়ে কাজ করতে হবে, সর্বপ্রথম দেখব যে ডেসিমেল নাম্বারটা কত হবে। আমার কথা বুঝতে পারছো? সর্বপ্রথম ডেসিমেল নাম্বার নিয়ে আসব, সর্বপ্রথম ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করব। এরপরে 2 নম্বর কাজটা হচ্ছে আমাদের যত ভিত্তিক সংখ্যা বের করতে বলবে তত ভিত্তি দিয়ে বা ওই তত সংখ্যাটা দিয়ে ভাগ করতে থাকবো, ভাগ করব। এইভাবেই আমাদের ফলাফল তৈরি হবে।
এই হচ্ছে কথা, এই দুইটা কথা মনে রাখো। এখন আমরা অঙ্ক শুরু করব। আমাদের গণকে বলছে যে 2FC16, এটা মানে 16 ভিত্তিক সংখ্যা হেক্সাডেসিমেল। এখন বলছে 2FC16 সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতি রূপান্তর করো, অর্থাৎ উদ্দীপকের স্যার যেই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে 5 ভিত্তিক সংখ্যা, সেই 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আমাদের দেওয়া আছে একটা সংখ্যা হেক্সাডেসিমেল, এই সংখ্যাটিকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন এই প্রশ্নটা সবাই কি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, ওকে, ডেসিমেল বে করছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ডেসিমেল হয়ে গেছে, ভেরি গুড। তো আমাদের ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। একটু আগে জয়েন করছো আমাদের সুমাইয়া, থ্যাংক ইউ সুমাইয়া। আজকে আমাদের স্পেশাল ক্লাস রাত 10টায় হচ্ছে ইনশাল্লাহ, সায়েন্সের ফিজিক্সের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। তোমাদেরই ক্লাস 25 ব্যাচের, টানা 2 ঘন্টার ক্লাসের প্রোগ্রাম আছে ইনশাল্লাহ, থাইকো। তো যেখানে ছিলাম, তো এখন আমরা যে কাজটা করবো, আমরা প্রথমত এই হেক্সাডেসিমেল থেকে কোথায় যাব? ডেসিমেলে যাব। আমি কিন্তু তোমাদের নিয়ম শিখাইছিলাম, প্রথমে ডেসিমেলে আসতে হবে। আমাদের এই সংখ্যা যদি ডেসিমেলে দেওয়া থাকতো কোনো সমস্যা ছিল না। আমাদের এই সংখ্যা কিন্তু ডেসিমেলে দেওয়া নাই, আমাদের ডেসিমেল নিতে হবে। অঙ্ক করার সিস্টেম এটাই। তোমাদের একটা কথা বলি, আমাদের যেহেতু আচ্ছা 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি মনে হয় ফরহাদ এই অঙ্কটা মনে করাইছিলাম আগেও কখনো, হয়তো বা খেয়াল নাই, যাও পারছো, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট হয়েছে। এখন যেটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে, আমাদের যেহেতু এখানে 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হবে, যদি আমাদের বলতো 6 ভিত্তিক সংখ্যা অথবা 7 ভিত্তিক সংখ্যা অথবা 9 ভিত্তিক সংখ্যা, যে কোনো ভিত্তিক সংখ্যা বললেই একই নিয়ম, খেয়াল রাখবা। যে কোনো ভিত্তিক সংখ্যা বললে নিয়ম কিন্তু একটাই, প্রথম কাজ ডেসিমেল, পরবর্তী কাজ ভাগ করা। প্রথম কাজ ডেসিমেল রূপান্তর, পরবর্তী কাজ ভাগ করা, মনে রাখবা। তো যেহেতু এটা আমার 5 ভিত্তিক সংখ্যা, তো আমরা শুরু করি। প্রথমত আমরা এই সংখ্যাটিকে ডেসিমেল নিয়ে আসবো। আর আমরা সবাই জানি যে কোনো একটা সংখ্যাকে ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম হচ্ছে জাস্ট গুণ করতে হয়, গুণ করতে হয়। তোমাদের খেয়াল রাখতে হবে, আমরা গত ক্লাসগুলোতে সব জানি। এটা আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, এটা আমরা ডেসিমেল নিব বা 10 ভিত্তিক সংখ্যা নিব। তো আমাদের গুণ করে আসতে হবে, গুণ করে আসতে হবে। কত দিয়ে গুণ করব? এখানে যেহেতু আমাদের 16 বেজ আছে, 16 বেজ দিয়ে গুণ করব। মানে এইখানে যেই বেজ থাকবে সেই বেজ দিয়ে আমরা গুণ করে আসবো। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা লিখব যে উদ্দীপকে নতুন সংখ্যা পদ্ধতিতে 5টি সংখ্যা নিয়ে কাজ করা হয়, সুতরাং নতুন আবিষ্কার করা সংখ্যার ভিত্তি হচ্ছে 5 ভিত্তি। এখন আমরা যে কাজটা করব, এই যে 2FC16 এটাকে আমরা ডেসিমেলে নিব। ডেসিমেল নেওয়ার নিয়ম হচ্ছে কি, 2কে 16 দিয়ে গুণ করবা, সূত্রের যোগ। এফ এর মান হচ্ছে 15, 15 ইন্টু 16 সূত্রের যোগ। সি এর মান হচ্ছে আমাদের 12, 12 ইন্টু 16 গুণ করবো, সূত্রের যোগ। মানে এইভাবেই চলবে আর কি। দেখো সিস্টেমটা বুঝো কিনা। আমরা কিন্তু এগুলো অনেক করছি, আমরা কিন্তু এগুলো মোটামুটি জানি। দেখো আমি এতটুকু দেখাচ্ছি। প্রথমত আমরা 2কে 16 দিয়ে গুণ করলাম, সূত্রের যোগ। এফ লিখে 16 দিয়ে গুণ, সূত্রের যোগ। সি লিখে 16 দিয়ে গুণ। প্রথমে এই লাইনটা লিখতে পারো, অথবা চাইলে এফ এর মান 15 বসাতে পারো, অথবা সি এর মান 12 বসাতে পারো। এটা প্রথম লাইনে বসালে হবে। আর সবাইরে 16 দিয়ে গুণ করবা। কেন গুণ করবো আমরা জানি, যে কোনো বেস থেকে ডেসিমেল আসার নিয়ম গুণ করে আসতে হয়। যত বেস ছিল তত বেস দিয়ে গুণ করব। সবাইকে এতটুকু বুঝতে পারছো? থ্যাংক ইউ। এরপর আমাদের নিয়ম ছিল, হ্যাঁ নিয়ম ছিল 0, 1, 2। এরপরে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 764। এইবার অঙ্ক কিন্তু শেষ হয় না, আমাদের জাস্ট বের হয়েছে কি এই সংখ্যার ডেসিমেল নাম্বার 764। তো আমাদের এটা অর্ধেক হয়েছে। 2FC16 এটা হয়েছে 764 ডেসিমেল, কিন্তু আমাদের বের করতে হবে 5 ভিত্তিক সংখ্যা। এখন নিয়ম কি? পরবর্তী নিয়ম ছিল যত ভিত্তিক সংখ্যা বের করতে বলবে তত দিয়ে ভাগ করবা। এখন আমি এই 764কে 5 দিয়ে ভাগ করবা, যেভাবে ভাগ করে আমরা শিখছিলাম। তো শুরু করি। প্রথমে লিখবো আমাদের আগের মতোই 764। আমি জুম করতেছি, জুম করে দেখালে একটু সহজ হবে। দেখো প্রথমত লিখবো 764, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। চলো আমরা শুরু করি। দেখো প্রথমত আমরা সিম্পল মুড়ে যাব। 764কে 5 দিয়ে ভাগ করলাম। আচ্ছা ভাগ করলে দেখো ভাগফলটা কত আসবে? হ্যাঁ কি বললো সোহান, বলো তো? 152.8। আচ্ছা 152.8, তো 152 লিখবো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা লিখে দিবা কত? 152। কিন্তু ভাগশেষের এই লাইনটার মধ্যে কি লিখবা? এই যে আমাদের 0.8 আসছে না, এই যে 0.8, এই 0.8 লিখে আবার গুণ করবা এই 5 দিয়ে। প্রথমে 5 দিয়ে ভাগ করছো, পরে 0.8 লিখে 5 দিয়ে গুণ করলে ভাগশেষ পাওয়া যাবে। অর্থাৎ আমাদের যেহেতু এখানে দশমিক, হ্যাঁ কত বলো? ভেরি গুড, 4। যেহেতু আমাদের এখানে দশমিক চিহ্ন আসছে, তো 0.8কে আমরা যদি 5 দিয়ে গুণ করি কত আসবে? 4। এটা হচ্ছে ভাগশেষ।
সবাইকে বুঝতে পারছো? এইভাবে প্রতিটা বার এই কাজগুলো করতে হবে, ভাগ করে দশমিক দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করবো, হয়ে যাবে। বুঝছো সবাই এতটুকু? আমার ওই যে একটা যেটা পূর্ণ সংখ্যা বাইরেছে না, ওইটা দিয়ে 5 দিয়ে গুণ দিয়ে তারপরে যে 764 মানে 64 ওইটা দিয়ে বিয়োগ দিই স্যার। একই একই। আসলে ওটা করলে একটু সময় লাগে, এটা করতে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, তো 152 আর এখানে ভাগশেষ 4। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? একই নিয়ম, একই হবে। আরাফাত, ইভা, তারপর হচ্ছে হায়াত, মেজবা, মাওয়া, সবাই একটু কথা বলে। রুদ্র, শাহিদা। আচ্ছা, তো এটা নিয়ম আর কি। আচ্ছা, এরপরে আমাদের 152কে আবার 5 দিয়ে ভাগ করো। আমি আর বেশি দেখাচ্ছি না। 152কে 5 দিয়ে ভাগ করলে আসবে কত? 30 দশমিক সামথিং। তো 30 লিখবা ভাগফল, আর 0.4কে আবার 5 দিয়ে গুণ করবা। 0.4কে 5 দিয়ে গুণ করলে ভাগ শেষ হবে 2। এইভাবে তুমি যদি করে ফেলো হয়ে যাবে। এইভাবে পরপর করে ফেলবা ভাগফল 0 না হওয়া পর্যন্ত। আর ভাগফল 0 হইলে অঙ্ক শেষ, এতটুকুই রাখতে হবে। এই যে সিরিয়াল মতো সবগুলো কাজ করলাম, বলো। অনেক ক্ষেত্রে তো দেখা যাইতেছে স্যার ভাগ খালি যেতেই থাকে, তখন কি করব? তখন এসে আমার এই যে ডট ডট ডট, সেটা আমাদের যে দশমিক সংখ্যার জন্য হবে। এরকম সংখ্যা কখনো ভাগ যাইতেই থাকবে এরকম না, ভাগে লিমিটেড হয়ে যাবে। যখন আমাদের মনে করো যে দশমিক যুক্ত সংখ্যা থাকবে, তখন এই কাজগুলো হয়। অনেক ভাগ করলে মানে 0 হয় না, সেটা আমরা লিখবো ডট ডট ডট। আমরা 5 বার 6 বার করবো, কমপক্ষে 5 বার ভাগ করবো। 5 বার ভাগ করে তারপরে দেখবো যদি 0 না হয়, তাহলে লিখবা ডট ডট ডট, মানে অসীম পর্যন্ত চলবে। এরপরে ওই অসীম পর্যন্তই উত্তর লিখে দিবা। বুঝছো সোহান? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ক্লাসে বাকিরা দেখো তো, এই যে ভাগ করে ভাগফল 0 পাইলাম। এরপরে কাজ কি? নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখবা আগের মতোই, MSD LSD, তারপরে 11024। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর। অর্থাৎ আমাদের 764 10 ভিত্তিক ছিল, এটাকে 5 ভিত্তিক বানাইলে কত আসবে? নিচ থেকে লিখতে গেলে উপরে হবে 11024। এটাই সর্বশেষ উত্তর, অর্থাৎ 2FC। আসলে আমাদের অঙ্ক ছিল 2FC। সেই 2FC-কে অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডেসিমেল নিলাম, এরপরে আমরা 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করলাম। উত্তরটা পাওয়া গেল 110245 ভিত্তিক, যেহেতু 5 লিখে দিলাম নিচে। এইভাবেই যত রকম অঙ্ক আছে সব রকম অঙ্ক সলভ করা যাবে একই নিয়মে। সবাই তোমাকে জানাও, সবাই কথাটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা একটু কথা বললো। শাহিদা, রুদ্র, তোমরা কি বুঝতে পারছো? মুনতাহা, সুমাইয়া, তুমি রেসপন্স করো। তোমরা কি বুঝছো অঙ্কটা? সিস্টেম এটাই। আচ্ছা, তো এখন হ্যাঁ, এখন থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমাদের এটা তো জাস্ট শিখলাম একটা 5 ভিত্তিক। এখন যদি একটা অঙ্ক দিয়ে বলতো সেটাকে আমার 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হবে, তখন আমি কি করব? 10 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক তো আমরা পারবো। যদি বলে আমাদের সাপোজ 20 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো, একটা সংখ্যা দিয়ে বলবো এই সংখ্যাটিকে 20 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো, তখন আমরা কীভাবে করব? প্রথম কাজ কি? প্রথম কাজ ডেসিমেলে করব। ডেসিমেল এনে তারপরে ওই 20 দিয়ে ভাগ করে যাব, তারপরে ভাগফল 0 আসলে নিচ থেকে উপরে লিখবা, অঙ্ক শেষ। 20 দিয়ে ভাগ করব। কেন 20 দিয়ে ভাগ করব? 20 ভিত্তিক বলছে এই জন্য, মানে যত ভিত্তি বের করতে বলবে তত দিয়ে ভাগ করলে অঙ্ক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো, সবাই একটু কথা বলো। বাকিরা বুঝছো? সিস্টেম এইটাই, এই সিস্টেমে আমাদের কাজ করতে হবে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা এই টাইপের অঙ্কটাই শিখলাম। আমাদের এই সংখ্যা পদ্ধতির মধ্যে এই টাইপটা ছিল আমাদের সর্বশেষ টাইপ। এরপর আমার কোনো টাইপ বাকি ছিল না যেটা আমাদের কঠিন। এটাই আমাদের আসছে সবচেয়ে কঠিন, যেটা এটা আমাদের একটা আনকমন বা আনইজি বলতে আনকমনই, কারণ বলা যায় এটা কখন আমরা করিনি এরকম। যাই হোক, আশা করি পারবো। আর আমি এই রকমই একটা অঙ্ক তোমাদের সলভ করতে দিব। হ্যাঁ বলো। ওই যে আবার অনেকগুলো অঙ্ক আছে না, নিচের বেস বাই করে, ওই বেস গিলি ওইটা দেখাই দেন স্যার। ওই যে এনে মান যে বে করে এনে মান। ও আচ্ছা, ঠিক আছে, ওরা দেখা দিব মানে করাইছিলাম ওই ক্লাসে, মানে ছিল না। আচ্ছা যাক, আমি দেখা দিব না অন্য সময়। এখন আমি একটু যেহেতু ওটা রিভিশন ক্লাস চলতেছে, আমি এটা করে দিই। ওটা আবার দেখা দিব না, ক্লাস নিয়েছিলাম বিগত 2 দিন আগে মনে ক্লাস নিয়েছিলাম, তুমি মনে ছিল না ওই সময়। যাই হোক, আমি তারপর দেখা দিব না, তুমি অপেক্ষা থাকো। আর যেটা বলছিলা ওই যেটা বাকি ছিল আইসিটি, যেটা পরীক্ষার জন্য, আমি দেখা দিব না, অপেক্ষা থাকো। যেহেতু এটা রিভিশন ক্লাস আর কি, যেহেতু পড়াইছি, তো ওটা তো রেকর্ড করা আছে, রেকর্ডটা সবাই দেখে বুঝতে পারবে। আপাতত আমি পরে বুঝা দেবো না, আপাতত আমি নতুনটাই যাই। এখন বলি শোনো, আমাদের এই টাইপটা ছিল সংখ্যা পদ্ধতির শেষ টাইপ রিভিশন অংশের।
তো এখন আমরা কিছু খ নং প্রশ্ন আলোচনা করি, যে খ নং প্রশ্নগুলো আমাদের একটু আনকমন। এরপরে আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা ওই ডিজিটাল ডিভাইস নিয়ে রিভিশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যতটুকু আমি পড়াইছি সংখ্যা পদ্ধতি যতটুকু রিভিশন করাইছি, আজকে তো 4 নাম্বার পর্যন্ত ক্লাস, তো যতটুকু রিভিশন করাইছি এর মধ্যেই মোটামুটি পড়ানো হয়ে গেছে। সিম্পল, আনকমন, কমন এগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে যদি আনকমন কোনো থাকে তখন আমাকে দেখাইলে আমি সলভ করে দিলাম। আপাতত আমি একটু খ নং আলোচনা করি, যেগুলো আমাদের একটু আনকমন, পরীক্ষায় আসলে কীভাবে উত্তর করতে হয়, অনুধাবনমূলক প্রশ্ন আর কি, সেগুলো একটু আলোচনা করি, তোমরা একটু খেয়াল রাখো। আচ্ছা, একটু আমাকে জানাইও এই প্রশ্নে কি আর কোনো সমস্যা আছে কি? এখানে কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা চলো খ নং প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয়। আইসিটিতে আমরা আসলে এই অধ্যায় খ নংগুলো একটু আটকা যায় বেশি, বুঝছো, একটু চ্যালেঞ্জিং থাকে, তো এই জন্য আর কি, কারণ এগুলো বুঝতে একটু টাফ হয়। প্রথমত আমরা দেখি ঢাকা বোর্ড 24-এ আসা যে প্রশ্ন, এখানে একটু লক্ষ্য করলে দেখবা এখানে একটা প্রশ্ন আসে যে আমাদের বলতেছে এই যে খ নং প্রশ্নে যে 17 এর পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তো এটা আবার কেমন প্রশ্ন? 17 পরে 18 হয়, এটা আমরা জানি, এটা 20 কীভাবে হয়? তো আসলে এটা আমাদের একটা আনকমন টাইপের প্রশ্ন। 17 পরে সংখ্যাটি 20 হবে, এটা কীভাবে হবে এটা আমরা চিন্তা করি। আমরা আসলে বুঝতেছি না এই সংখ্যাটা কি আমার ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল নাকি অক্টাল, এটা বুঝতেছি না আমরা, এই জন্যই বুঝতে পারতেছি না যে 17 পরে 20 কেমনে হয়। যদি এটা বুঝতে পারতাম এটা আমাদের ডেসিমেল, তাহলে বুঝতে পারতাম যে 17 পরে 18 হয়, কিন্তু এখানে 20 কেন বলছে, তার মানে এটা আসলে ডেসিমেল কোনো নাম্বার না। আমার কথা বুঝতে পারছো? কথা বললো 17 সংখ্যাটা ডেসিমেল নাম্বার না, আর এখানে 17 পরে কোনো নিচে কোনো বেস লেখা নাই। এটা বুঝতে হবে যে ডেসিমেল সংখ্যা হলেও তো 18, 17 পরে 18 হয়, কিন্তু 20 বলছে, তো এটা অবশ্যই অন্য কোনো ফর্মের চিন্তা বা অন্য কোনো সংখ্যা, অন্য কোনো পদ্ধতির সংখ্যা হতে পারে, এটা অক্টাল অথবা হতে পারে হেক্সাডেসিমেল, কিন্তু কোন বেস হবে এটা আমার দেওয়া নাই। কথা বুঝছো? সবাই একটু কথা বলো, বুঝতে পারছো কিনা? তো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এই সংখ্যাটা যদি আমার ডেসিমেল না হয় এটা আমি কেমনে বুঝবো? এটা কি অক্টাল হইতে পারে, হেক্সাও হইতে পারে। আচ্ছা, আমি একটু দেখি, প্রথমত অক্টাল থেকে যাই। হ্যাঁ, অক্টাল থেকে দেখি, একটু বেজে আমরা রূপান্তর করে দেখি কি হয়। প্রথমে আমি অক্টাল মোডে গিয়ে 17 লিখলাম, 17 লিখে সমান চাপ দিয়ে নিচে আনলাম। এবার দেখি যে এই যে 17 আসলে এটা অক্টাল সংখ্যা, কারণ কি এখানে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা লেখা যায়, বুঝছো? আচ্ছা, এখন আমি যদি বেস রূপান্তর করি দেখি কত আসে, 15 আসে, ডেসিমেল আসে কত, 15। তার মানে 17 সংখ্যাটা ছিল অক্টাল, এটা হচ্ছে ডেসিমেলে 15। এখন একটা কাজ করি, আমাদের যেহেতু বলছে 17-এর পরবর্তী সংখ্যা, 17-এর পরবর্তী সংখ্যা যেই কথা, ডেসিমেলে পরবর্তী সংখ্যা 15 পরেরটা একই কথা, কথাটা বুঝো। 17-এর পরের সংখ্যা এটা যদি অক্টাল হয় তাহলে 17-এর পরের সংখ্যা যেই কথা হবে, ডেসিমেলে 15 পরের সংখ্যা একই কথা হবে। তাহলে আমরা যে কাজটা করবো, পরবর্তী সংখ্যা বের করবো। ডেসিমেলের পরবর্তী সংখ্যাটা কত হয় আমাদের? ডেসিমেলের পরবর্তী সংখ্যা 15 পর হয় 16, তো 1 যোগ করলে তো হয়ে যায়, তাই না? 1 যোগ করি, 1 যোগ করলাম, এটা হলো 16। এবার দেখি এই 16 তো ডেসিমেলে, কিন্তু উদ্দীপক তো আসলে ডেসিমেলে ছিল না। এখন আমি উদ্দীপকটা মনে করতেছি অক্টালে ছিল, সেই শর্তে আমি অক্টাল মোডে যাই, দেখি তো মিলে কিনা। হ্যাঁ, মিলে গেছে, 20 চলে আসছে, দেখছো? প্রথমে ছিল 17, এই 17টা ছিল আমাদের অক্টালে, অনুমান করছে আর কি। এরপর এটা অক্টাল বেজে নিয়ে তারপর ডেসিমেল নিছি, ডেসিমেলে দেখলাম 15। যেহেতু আমাদের বলছে 17-এর পরের সংখ্যা, তার মানে 15 পরবর্তী সংখ্যাটা 16, 16কে রূপান্তর করছে অক্টালে, দেখলাম 20, তার মানে এটা একটা অবশ্যই অক্টাল নাম্বারের সংখ্যা। এইভাবে আমরা গেস করব পরীক্ষার সময়। কথা কি বুঝছো? সবাই একটু কথা বলো। আচ্ছা, তো এখন এই কথাটা আমরা কীভাবে খাতায় লিখবো? প্রথমত আমরা ডেসিমেলে যাব, প্রত্যেকটা অঙ্কে সেম নিয়ম। হ্যাঁ, প্রতিটা অঙ্ক ডেসিমেলে যাব। তো অক্টাল থেকে ডেসিমেলে গেলাম, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি, 8 দিয়ে গুণ করবো, আসলো 15। এখন 15-এর সাথে 1 যোগ করি, কারণ কি পরবর্তী সংখ্যা বের করতে পড়ছে। আচ্ছা, এখন 1 যোগ করলে কত হবে? 16 হবে। তো লিখলাম 15 এর পরবর্তী সংখ্যা ডেসিমেলে 16। এখন এই 16কে নিবা কোথায়? অক্টালে। কেন? আমরা তো বুঝতেছি যে এটা একটা অক্টাল নাম্বার। তো অক্টালে নেওয়ার নিয়ম কি, 8 দিয়ে ভাগ করে যাও, 8 দিয়ে ভাগ করে গেলে আমাদের আসবে 20। দেখছো, এই অঙ্কটা কিন্তু গ নংয়ের মতো হয়ে গেছে, যদিও খ নং 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপে করতে হয়েছে। প্রথম স্টেপ হচ্ছে ডেসিমেল, পরের স্টেপে 1 যোগ করে পরবর্তী সংখ্যা, এরপরে স্টেপে আবার অক্টাল দিয়ে 20 পে করা। এইভাবেই 17-এর পরবর্তী সংখ্যাটা 20 হয়, এটা অক্টালে হয়। এইভাবে করতে হবে, পরীক্ষাতে একটু বড় করেই করতে হবে, কারণ নিয়ম তো হচ্ছে এটা। যদি এটা 2 নম্বরের জন্য আসে, কিন্তু এটা গ নম্বরের মতো হয়ে গেল। এইভাবেই ম্যাথগুলো আমাদের করতে হবে অনুধাবনমূলক।
সমস্যাগুলো সমাধান করতে হবে। সবাইকে বুঝতেছে এতটুকু? বুঝতে পারছো কিনা আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা কথা বলো, বাকিরা বুঝছো? এটা কিন্তু একটা আনকমন ছিল প্রশ্ন, খুবই চ্যালেঞ্জিং ছিল। অনেকে মনে করবে এরকম প্রশ্ন তো ভুল, এরকম তো হয় না কখনো, 17 পর 18 হয়, 19 হয়। হ্যাঁ কি বললা? ও আসলে এগুলো আলোচনা করা হয় নাই তো এই জন্য আনকমন লাগতেছে। আলোচনা করা হইলে তো তোমাদের একেবারে সহজ ছিল, কোনো ইয়া ছিল না। আচ্ছা একটু ওয়েট করো, আমি তাহলে পরবর্তী অংশে যাই। তো আমাদের একটা খ নাম্বার প্রশ্নে আসে এরকম যে আমাদের এখানে একটা প্রশ্নে বলছে, এটা সরলীকরণ আশা করি বুঝবো আমরা সবাই, যে a ইন্টু a প্লাস এ সমান সমান a হয়, এটা ব্যাখ্যা করো। মানে আমাদের তৃতীয় অধ্যায় এরকম প্রশ্নই হয়, আজগুবি টাইপের প্রশ্নই হয়, মানে এগুলো আসলে বুঝতে একটু কষ্ট, তারপর প্র্যাকটিস করলেই হবে। তো এটা কিন্তু আমরা জানি, এইটা হচ্ছে আমাদের ওই যে লজিক সার্কিটে যে আমরা সরলীকরণ করি সেরকমই। চলো আমরা শুরু করি কীভাবে এই কাজটা করা যাবে। খেয়াল রাখো, আমরা প্রথমত লিখবো যে a ইন্টু a প্লাস এ সমান সমান a, কারণ এখানে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরলীকরণ করা হয়েছে। দেখছো, এটা কিন্তু সরলীকরণ। মনে রাখবা, সরলীকরণ করতে গেলে বুলিয়ান যোগ হয়, বুলিয়ান অঙ্ক হয়। তো এবং সমীকরণটিতে এখানে আমাদের যেহেতু যোগ আছে, যোগ মানে কোন গেট? অর গেট, যেটাকে বলা হয় লজিক্যাল অর। লজিক্যাল অর, এবং এখানে একটা গুণ আছে। আচ্ছা জান্নাতুল মাওয়া নেট সমস্যা করতেছি, একটু কষ্ট করে পরে রেকর্ড ক্লাস দেখে নি, একটু কষ্ট করো। তো যেখানে বলতেছিলাম, খেয়াল রেখো, যেহেতু এখানে আমার যোগ আছে তার মানে কি লজিক্যাল অর ফাংশন, আর যেখানে এখানে এর সাথে আবার গুণ অবস্থায় আছে এই রাশিটা, তার মানে এটা কি অ্যান্ড অপারেশনও করা হয়েছে। তার মানে এখানে দুই রকম অপারেশন করা হয়েছে এই সমীকরণটিতে, লজিক্যাল অর, যেহেতু মানে এখানে যোগ আছে তার মানে অর করা হয়েছে, অর মানে যোগ, আর এখানে গুণ আছে, এটা কি অ্যান্ড। তো লিখবো আর কি সাজায়া, যে যেহেতু এখানে যোগও আছে গুণও আছে, সুতরাং সমীকরণটিতে লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড অপারেশন চালানো হয়েছে। সবাই কি এই কথার অর্থ বুঝতে পারছো? একটু আমাকে জানাইও, একটু রেসপন্স করো। আচ্ছা এরপরে আমরা এখন সমাধানটা শুরু করি। সমাধানটা কি করব? a ইন্টু a প্লাস এ। এখন আমরা সবাই জানি, কি জানি বলো তো? a প্লাস এ এর মান কত? দুইটা একই রকম জিনিস যোগ করলে ওইটাই হয়। a প্লাস এ মানে কিন্তু 2a না, এটা বীজগণিত না, এটা বুলিয়ান। a প্লাস এ মানে a, কথা বুঝছো? এই যে আমার পরবর্তী লাইনে লিখে দিব a প্লাস এ তো হচ্ছে বাম পাশে লিখে দিলাম a প্লাস এ মানে a, ওই যে লিখছে, যেহেতু a প্লাস এ হচ্ছে a, এটা একটি লজিক্যাল অরের সূত্র। আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। একটু আমাকে জানাও যে সবাইকে বুঝতে পারছো a প্লাস এ মানে a হয়, এটা আমরা কিন্তু ওই সূত্র থেকে জানি। একটু কথা বলো, বুঝতে পারছো? রেসপন্স করো, সবাই কথা বলো। আচ্ছা স্যার স্ক্রিন মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা সময় একটু কষ্ট করো, কি করবা, নেট সমস্যা কেন হতে হচ্ছে, একটু কষ্ট করো। আচ্ছা এখন দেখো, দুইটা একই রকম এ গুণ করলে কি হয়? a স্কয়ার হয়। এটা কিন্তু বীজগণিত না, এটা হচ্ছে বুলিয়ান গুণ, তাহলে এই হবে শেষ। এইভাবেই আমরা ব্যাখ্যাটা করে পুরো খননটার জন্য হয়ে যাবে। এভাবেই আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো সলভ করতে হবে এই অধ্যায়ে। এখন আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছো কিনা, কথা বলো। বুঝতে পারছো? কার কোন প্রশ্ন আছে? তাহলে আমরা এখন যাই আরেকটা প্রশ্নে। এটাও আমাদের খুবই ইজি একটা প্রশ্ন, 10 ওভার 24 আসা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। খেয়াল করো কি বলছে, 10 আর 10 যোগ করলে হবে 20, এখানে বলছে 100, কিভাবে সম্ভব? থ্যাংক ইউ সেতুল মোহনতাহা বলছে, খুশি হলাম। আসলে আমি সব, হ্যাঁ এক্সেলেন্ট, এই তো বুঝতে পারছো, মাশাআল্লাহ, বাইনারিতে, ভেরি গুড। আসলে সবার নাম নিতেছি না, যেমন মেজবা আসো, তারপর হচ্ছে সিদ্ধাতুল মোহনতাহা আসো, তোমাদের নাম নিচ্ছি না, একটু কষ্ট করে দেখো, হ্যাঁ কিছু মনে করো না। আসলে ক্লাসের তাড়াহুড়া করতেছি তো, রিভিশন ক্লাসের জন্য। তো আসলে 10 আর 10 যোগ করলে কখনো 100 হয় না। আমরা তো জানি ডেসিমেল নাম্বার হলে হয় 20, কিন্তু 100 কীভাবে হবে? আসলে এটা আসলে বাইনারি যোগ, বুঝছো? তো আমি একটু জানি, এটা গত আগের ক্লাস আলোচনা করছিলাম, তারপর একটু দেখা দিই, খেয়াল করো। তো দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10-এ 10-এ 100 হওয়া সম্ভব, কারণ এই সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্কই থাকে, 0 আর 1 ব্যবহার করা হয়। আমরা জানি 0 যোগ করলে 0 হয়, আর 1 যোগ করলে বা 0 1 যোগ করলে কি হয়? 1 হয়। তো এবার আমরা যোগ করে দেখা দিব, যেমন 10 আর 10 লিখবো পরপর, নিচে নিচে উপর নিচে, তারপর 2 লিখে দিব, মানে বেজ আর কি। এবার 0 যোগ করলে 0, আর 1 যোগ করলে 10, 10-এ 0 আর বাম পাশে, এইভাবেই আমরা লিখে দিব, আমাদের খনন শেষ। এখন দেখো, এই এতটুকু অঙ্ক করলে 2 নাম্বার পেয়ে যাচ্ছ,
তো এইগুলো কিন্তু খুবই সহজ। আমাদের এই যে কিছু কিছু অনুধাবন আছে যেগুলো আমাদের জাস্ট 2-3 লাইন করলেই অঙ্ক শেষ বা ওই অনুধাবনটা শেষ, এত প্যারা নাই, ফুল মার্ক পাওয়া যায়। কিন্তু যেগুলো বাংলা লেখা সেগুলো এত 1 পেজ বড়াই লিখলেও ফুল মার্ক পাওয়া যায় না, নাম্বার কমায় দেয়। কিন্তু এগুলো লিখলে কিন্তু ফুল মার্কই পাওয়া যায়, কারণ ম্যাথমেটিক্স তো একটু বুঝতে পারলেই হয়ে যায়, একবারে পাকা নাম্বার। একটু আমাকে জানাও এই যে এই অনুধাবনটা বুঝতে পারছো কিনা, একটু কথা বলো, সবাই একটু রেসপন্স করো, সময় কম, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বুঝতে পারছো এতটুকু? স্যার বুঝছি স্যার। ওকে, এবার আমরা যাই জি স্যার, বুঝছি। নেক্সট। থ্যাংক ইউ। আসলে আমি রেসপন্সটা চাই বেশি, কারণ রেসপন্সটা আমার প্রয়োজন বেশি, কারণ তোমাদেরকে যে পড়াচ্ছি তোমরা কতটুকু শিখতে পারতো সেটা তো রেসপন্স করলেই বোঝা যায়। এইবার আরেকটা চমৎকার প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষা আসে, বলতেছে যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে উহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। সত্যি কথা বলতে আমরা যে আসলে সারা বছর যে কোনো বিষয়ই বলো, আর গহনিয়া সারা বছর দৌড়াদৌড়ি করি, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, আইসিটি, যাই হোক, আমরা কিন্তু গহ নিয়ে দৌড়াদৌড়ি বেশি করি। তো দেখা যায় সারা বছর আর গহ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের ক, খ, এমসিকিউ এগুলো যে লেখাপড়ার একটা অংশ আমরা ভুলেই যাই। পরীক্ষার 2-3 দিন আগে তাড়াহুড়া করি, এটা পড়বো না ওটা পড়বো, এই ক পড়বো না সেই ক পড়বো, এই এমসিকিউ করবো না ওই এমসিকিউ করবো, এগুলো করতে করতে দেখা যায় আমরা হিমশিম খাই। লাস্ট শেষে দেখা যায় একটু কিছু বোর্ড প্রশ্ন করে যাই, যদি পরীক্ষা কমন পাই দাগাই, পরীক্ষা যদি কমন না পাই আল্লাহর নাম নিয়ে একটা দাগা দিই, যদি পাস করি তো পাস, ফেল করলে ফেল। তো আসলে আমাদের একটু বুদ্ধিমানের কাজ করতে হবে, আমাদের একটু চিন্তা করে এই কাজগুলো করতে হবে। আমরা যদি একটু পরিপাটি হয়ে লেখাপড়া করি, একটু সিস্টেমে লেখাপড়া করি, রুলস মেনে লেখাপড়া করি, তাহলে আমাদের দিন শেষে এত পেরেশানির মধ্যে পড়তে হয় না, এত তাড়াহুড়োর মধ্যে পড়তে হয় না, পরীক্ষার মধ্যে এই এমসিকিউ কখন নিয়ে প্যারা খাইতে হয় না। আমরা সারা বছর যেমন সৃজনশীলের গহ নিয়ে দৌড়দৌড়ি করি, আমরা যদি হ্যাঁ এটা আর কি আছো, আমি বললাম আর আল্লাহর নাম নিয়ে পাস, আল্লাহর নাম নিয়ে ফেল। যাও, এখন হচ্ছে এই যে আমরা যে ফেলটা করি আমাদের এটা দোষ, হ্যাঁ, এটা আমরা আমাদের দোষই করি। এখন যেটা বলতেছিলাম, আমরা যদি সারা বছর গহ নিয়ে দৌড়াদৌড়ি করার পাশাপাশি একটু এমসিকিউ কখ নিয়ে একটু প্র্যাকটিস করি, বেশি না, আমি যদি দৈনিক একটা করে এমসিকিউ শিখি, মাসে 30টা এমসিকিউ শিখা হইল, দৈনিক একটা করে ক শিখলে মাসে 30টা ক শিখা হইল, দৈনিক একটা করে খ শিখলে মাসে 30টা খ শিখা হইল, তাহলে এরকম তুমি যদি একটু একটু চিন্তা করো দেখবা দিন শেষে কিন্তু রেজাল্টটা অনেক বড় হয়ে দাঁড়ায়। আমরা আসলে এই চিন্তাও করতে পারি না যে একদিনে একটা এমসিকিউ শিখবো, এই চিন্তাই তো আমাদের মাথা আসে না যে একদিনে একটা এমসিকিউ শিখা লাভটা কি, কত এমসিকিউ শিখতে হবে। আসলে আমরা ওই যে কত এমসিকিউ শিখতে হবে এই কথা বলার পরে আর শিখতেই চাই না, এটা আসলে প্যারা মনে করি। আসলে আমরা যদি একটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে দেখবা রেজাল্টটা শেষ মুহূর্তে কত হয়ে দাঁড়াবে। তো আমরা চেষ্টা করবো এখন থেকে দৈনিক আমাদের সৃজনশীলের পাশাপাশি ক, খ, এমসিকিউর জন্য একটু 5 মিনিট সময় রাখার জন্য, অথবা 10 মিনিট সময় রাখার জন্য, যেই 10 মিনিট সময় বা 5 মিনিট সময় আমরা ক, খ আর এমসিকিউতে সময় দিব, সৃজনশীলের মধ্যে সময় দিব না। কথা কি বুঝতেছো? আমার কথা বুঝতে পারছো? একটু রেসপন্স জি করো। স্যার। তো আশা করি যদি আমরা এই টেকনিকটা ফলো করতে পারি, দৈনিক 5 মিনিট বা 10 মিনিট এমসিকিউ বা কখতে সময় দিব যে কোনো বিষয়, তাহলে কিন্তু আমাদের দিন শেষে আর প্যারা খেতে হয় না। আচ্ছা বলি, স্ক্রিন সবুজ হয়ে যাচ্ছে, হয়তো নেট কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে, তো একটু কষ্ট করো। হ্যাঁ, মেসবে একটু লিঙ্ক রেখে বা জয়েন করে দেখো। তো চলো আমরা যাই, শুরু করি। এটা একটা স্পেশাল প্রবলেম, খেয়াল রেখো। আমাদের এখনকার নতুন প্ল্যান পরিকল্পনা হচ্ছে তোমাদের নিয়ে এমসিকিউ কক্ষ প্রোগ্রাম, ইনশাল্লাহ। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, আর আমাদের স্পেশাল উইকলি এক্সাম তো আছে, যে উইকলি এক্সামের মাধ্যমে আমরা মোটামুটি পুরো আমাদের এই প্রিপারেশনটা আরও স্ট্রং করার চেষ্টা করবো। হ্যাঁ, প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করতে পারবো যে কতটুকু কে শিখতে পারলাম ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী স্পেশাল যে প্রশ্ন, সেটা বলতেছি এখানে ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে কেমনে করে। আচ্ছা স্যার, ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে, আচ্ছা ম্যাথগুলো কীভাবে করে আমি দেখা দিব আস্তে আস্তে, খেয়াল করো। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে উহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমাদের মৌলিক গেট কয়টি আছে, কেউ বলতে পারবা মৌলিক গেট কয়টি? 3টা। এক্সিলেন্ট, মৌলিক গেট 3টি। হ্যাঁ 3টি, এর মধ্যে একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট, ঠিক আছে। এখন বলছে ন্যান্ড গেটের সকল ইনপুট একরকম হলে এটা আবার মৌলিক গেটের রূপান্তরিত হয়। এটা কীভাবে সম্ভব, এখন আমরা একটু দেখি।
ন্যান্ড গেট তো সবাই বুঝো আইসক্রিমের মতো, তাই না? ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে উহা নট গেটে রূপান্তরিত হয়, যা একটি মৌলিক গেট। এই কথাটা আমি আসলে বুঝতে পারবো না প্রথমে, তো এই কথাটা না লিখে লিখবা ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে তা যেই মৌলিক গেটে রূপান্তরিত হয় তা নিচে ব্যাখ্যা করা হলো। এরপর ব্যাখ্যা করে যেটা বুঝবা সর্বশেষ উত্তর দিবা। এখানে আসলে আগে থেকে উত্তর জানা ছিল দেখেই লিখে আছে যে এটা নট গেটে রূপান্তরিত হয়, মনে রাখবা। তো এখন নট গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত অবস্থা, অর্থাৎ এই যে প্রথমে আমাদের যদি এ হয়, পরবর্তীতে হবে কি এই নট গেট আঁকার পরে এ বার, এটাকে নটও বলে আর কি। এখন আমরা লিখব, আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট হলো অ্যান্ড গেটের আউটপুটের বিপরীত। মানে এখানে কী বলছে দেখো যে ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে অ্যান্ড গেটের আউটপুটের বিপরীত। যদি ইনপুটগুলো একই হয়, অর্থাৎ সকল ইনপুট একই হয়, তখন কি হবে? মানে এই কথাটা যে বলছে আমি একটু পরে বোঝাচ্ছি, আপাতত দেখি। প্রথমে আমরা একটা ন্যান্ড গেট আঁকবো। দেখো ন্যান্ড গেট তো সবাই আমরা বুঝি, তাই না? এই যে খেয়াল করো, এরকম একটা দিয়ে আইসক্রিমের মতো দিয়ে তারপরে একটা গোল্লা, এটা হচ্ছে প্রথম ইনপুট আর এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট। দেখো তো চিত্রটা বুঝতে পারলা কি না? একটু রেসপন্স করো, চিত্র বুঝতে পারছো? আচ্ছা, এখন প্রথম ইনপুটটা হচ্ছে এ, পরের ইনপুটটা হচ্ছে এ। কেন? একই রকম বলছে, আমরা ধরলাম এটাও এ এটাও এ, তো এই দুইটা ইনপুট এ আর এ গুণ হবে, এ আর এ গুণ হলে কিন্তু এই হয়, আর এরপরে এটা যখন ডান দিকে যাবে তাহলে এ বার হবে। এই যে এ আর এ গুণ হয়ে শুধু এ হবে, এ উপরে বার ছিল এ বার হবে। তো দেখো প্রথমে ছিল এ, পরে হলো এ বার, তাহলে দেখো এই যে প্রথমে ছিল এ, পরে হলো এ বার, তাহলে এটা কোন গেটের সাথে মিলে যাচ্ছে? এই সিস্টেমটা কোন গেটের সাথে মিলে যাচ্ছে? নট গেটের সাথে মিলে যাচ্ছে। তার মানে একটা নট গেটের মতো সাদৃশ্য পাইলাম আমরা এখানে। দেখো সিস্টেমটা বুঝছো কিনা? যদিও এটা ন্যান্ড গেট ছিল, দুইটা ইনপুট একই রকম হওয়াতে প্রসেসিং হয়ে এটা এরকম একটা বার হয়ে গেল উপরে, আর একটা বার হওয়ার মানে হচ্ছে নট গেট, মানে মৌলিক গেটে রূপান্তর হইল। সিস্টেমটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। সবাই কি বুঝছো? আচ্ছা, এখন যদি এরকম হতো এখানে এই ন্যান্ড গেট না দিয়ে যদি বলতো নর গেট থাকলে কি হতো বলো তো? এ আর এ তো এখন গুণ হয়েছে, আগে হয়তো এরপরে কি হতো অ্যান্ড নট গেট যোগ হইতো। ভেরি গুড, যোগ হইলেও কি হতো? সেমই হইতো কিন্তু, কারণ এ আর এ যোগ করলে এই হবে, এটা কিন্তু বার করলে এ বারই হবে, তারপরেও কিন্তু এটা নট গেটই পাওয়া যাবে। তার মানে নর গেটের দুইটা ইনপুট একও হইলেও এটা কি হবে? নট গেট হবে, যেটা একটা মৌলিক গেট। অথবা ন্যান্ড গেটের দুইটা ইনপুট একই হলে এটা কি হবে? একটা নট গেট হবে, এটা একটা মৌলিক গেট। এইভাবেই আমাদের একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুট অথবা নর গেটের দুটা ইনপুট একই রকম হইলে সেটা একটা মৌলিক গেটের মতো হয়ে যায়, যেটা একটা নর গেটের সমতুল্য। এইভাবেই আমরা যদি ব্যাখ্যা দিয়ে আসি তাহলে মোটামুটি আমাদের এই অনুধাবন কমপ্লিট। একটু আমাকে জানাও পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারছো কিনা? জি স্যার। তো আমরা পরীক্ষাতে এই যে এটা লিখবো, আগে এটা লিখে তারপর এটা লিখে তারপর উত্তর করবো যে এটা একটা নট গেট, যা একটা মৌলিক গেট। এইভাবে এই উত্তর করলে আমাদের কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের স্পেশাল 4 নাম্বার লেকচারটা আমরা এখানেই কমপ্লিট করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইস থেকে রিভিশন করতে যাবো ইনশাল্লাহ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব ডেইলি আমাদের এই ক্লাসগুলো প্রতিদিন করার জন্য, আর ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড ক্লাস দেখিয়ে নিবা। আর চেষ্টা করবা উইকলি এক্সামের মাধ্যমে আমাদের স্পেশাল হবে যাচাই বাছাই করা, কতটুকু শিখলাম জানলাম। আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।